অন্ধকার হয়ে আসছে। আব্দুর রহমান সাঁঝের পিদিম দেখাচ্ছে না কেন? ওহ, ভুলে গিয়েছিলুম, কেরোসিন ফুরিয়ে গিয়েছে। আর কী বা হবে তেল দিয়ে, জীবন প্রদীপ যখন। চুলায় জাগবে কবিত্ব। কিন্তু সামনে এ কি? প্রকাণ্ড এক ঝুড়ি, তার ভেতরে আটা, রগন, মটন, আলু, পেঁয়াজ, মুরগি, আরও কত কি। তার সামনে বসে ভুঁইফোড় কর্নেল মিটমিটিয়ে হাসছে। ভারী বেয়াদব। আবার আব্দুর রহমানের মুখ এত পাঙাশ কেন? আমার ঘুম ভাঙছে না দেখে ভয় পেয়েছে? না, এ তো ঘুম নয়, স্বপ্নও নয়। আব্দুর রহমান বলল, হুজুর, কর্নেল সাহেব সওগাত এনেছেন। একদিনে মানুষ কত উত্তেজনা সইতে পারে? আব্দুর রহমান আবার তাড়াতাড়ি বলল, হুজুর, আমাকে দোষ দিবেন না, আমি কিছু বলিনি। কর্নেল বলল, হুজুর যে এত কষ্ট পেয়েছেন তা আপনার চেহারা দেখেই বুঝতে পেরেছি, কিন্তু সবই ক্ষুধাতালার মর্জি। এখন ক্ষুধাতালার মর্জিতেই আপনার সঙ্গে আমার দেখা হয়ে গেল। আপনি যে আমাকে কত স্নেহ করতেন সে কথা কি আমি ভুলে গিয়েছি? আমি বললুম, সে কি কথা, তোমাকেই তো আমি সবচেয়ে বেশি বকেছি। কর্নেল ভারী খুশি। হ্যাঁ হ্যাঁ হুজুর, সেই কথাই তো হচ্ছে। আপনারও তাহলে মনে আছে। আমাকে সবচেয়ে বেশি স্নেহ না করলে সবচেয়ে বেশি বকলেন কেন? তারপর মৌলানার দিকে তাকিয়ে খুশিতে গদগদ হয়ে বলল, জানেন সাহেব, একদিন মুয়াল্লিম সাহেব আমার উপর এমনই চটে গেলেন যে আমাকে বললেন একটা বেত নিয়ে আসতে। ক্লাসের সবাই তাজ্জব হয়ে গেল। আমাদের দেশের মাস্টার বেত আনায় কাপ্তেনকে দিয়ে, না হয় দুষ্ট ছেলের দুশ্মনকে দিয়ে। সে তখন বেছে বেছে তেজ বেত নিয়ে আসে। আমি তখন কি করলুম জানেন? ভাবলুম, মুয়াল্লিম সাহেব যখন আর কাউকে কখনো চাবুক মারেননি, তখন তার বউনিতে ফাঁকি দিলে আমার অমঙ্গল হবে। নিয়ে এলুম একখানা পয়লা নম্বরের বেত। তারপর কর্নেল মৌলানার দিকে তাকিয়ে চোখ টিপে বলল, মুয়াল্লিম সাহেব তখন কি করলেন জানেন? বেতখানা হাতে নিয়ে আমাকে জিজ্ঞেস করলেন, বেতের কাঁটাগুলো কেটে ফেলিসনি কেন? ছেলেরা সবাই বলল, তাহলে লাগবে কি করে? মৌলানা বললেন, সেদিন মাল খেয়েছিলে বলেই তো আজ কর্নেল হয়েছ। কর্নেল আফসোস করে বলল, না, মুয়াল্লিম সাহেব মারেননি। আমি তো তৈরি হয়েছিলুম, আমার হাতে বেত লাগে না। বলে তার হাত দুখানা মৌলানার সামনে ঘুরিয়ে ফিরিয়ে দেখালো। চাষার ছেলের হাত। অল্প বয়স থেকে কুহিস্তানের শক্ত জমিতে হাল ধরে ধরে দুখানা হাতে কড়া পড়ে গিয়ে চেহারা হয়েছে মোষের কাঁধের মতো। নখে চামড়ায় কোনো তফাত নেই। আর হাতের রেখা দেখে জ্যোতিষশাস্ত্রের প্রতি আমার ভক্তি বেড়ে গেল। লাঙলের ঘষায় হাতে অবশিষ্ট রয়েছে কুল্লে দেড়খানা রেখা। আয়ু রেখার তোলার স্পার উস্পার, হেডলাইন নেই, আর হার্টলাইন তেলুর মাঝখানে এসে আচম্বিতে মরুপথে হারালো ধারা। ব্যাস, এই দেড়খানা লাইন নিয়ে যে সংসার চালাচ্ছে, জুপিটার, ভিনাস, সলোমনের মাউন্ট রেখা, কোনো কিচ্ছুর বালাই নেই। তার আঙুলগুলো এমনই কুষ্ঠরোগের মতো এবড়োখেবড়ো যে হাতের আর জ্যোতিষশাস্ত্রের কোনো পর্যায়েই পড়ে না। না পড়ারই কথা, কারণ ডাকাত গোষ্ঠীর ছেলে কর্নেল হয়েছে সবশুদ্ধ কটা। আর তাদের সংস্পর্শে এসেছেন কজন বরাহমিহির, কজন কেইরো। আব্দুর রহমান ঝুড়ির সামনে মাথা নিচু করে বসে আছে। মৌলানা কর্নেলকে ধন্যবাদ দিয়ে আব্দুর রহমানকে ঝুড়ি রান্নাঘরে নিয়ে যেতে বললেন। সে ঝুড়ি নিয়ে উঠে দাঁড়ালো, কিন্তু ঘর থেকে বেরোলো না। আমি নিরুপায় হয়ে কর্নেলকে বললুম, রাত্রে এখানেই খেয়ে যাও। আব্দুর রহমান তৎক্ষণাৎ রান্নাঘরে চলে গেল। কর্নেল বলল, আমাকে মাফ করতে হবে হুজুর, বাদশার সঙ্গে আমার রাতে খানা খাওয়ার হুকুম। মৌলানা শুধালেন, বাদশা কি খান? কর্নেল বললেন, সেই রুটি, পনির আর কিশমিশ। কচিত কখনো দুমুঠো পোলাও। বললেন, যে খানা খেয়ে আমানুল্লাহ কাপুরুষের মতো পালালো, আমি সেই খানা খেলে কাপুরুষ হয়ে যাব না? তারপর দুষ্টুমির হাসি হেসে বলল, আমি ওসব কথায় কান দেই না। আমানুল্লাহর বাবুর্চিটাও এখনও রাজবাড়িতে রাধে, আমি তাই পেট ভরে খাই। কর্নেল যাবার সময় বলে গেল, আমি যেন আহারাদি সম্বন্ধে আর দুশ্চিন্তা না করি। 10 মিনিটের ভেতরে আব্দুর রহমান কর্নেলের আনা কাঠ দিয়ে ঘরে আগুন জ্বেলে দিল। আমি সে আগুনের সামনে বসে সর্বাঙ্গে, মাংসে, রক্তে, হাড়ে, মজ্জায়, স্নায়ুতে স্নায়ুতে যে সঞ্জীবনী বহ্নির অভিযান অনুভব করলুম, তার তুলনা বা বর্ণনা আমি দিতে পারি এমনতর শারীরিক অভিজ্ঞতা বা আলংকারিক ক্ষমতা আমার নেই। রোদে ফাটা জমে যেরকম সেচের জল ফাটলে ফাটলে ছিদ্রে ছিদ্রে কণায় কণায় শুষে নেয়, আমার শরীরের অনুপরমাণু যেন ঠিক তেমনই আগুনের গরম শুষে নিল। আমার মনে হলো, ভগীরথ যেরকম জহ্নধারা নিয়ে সাগর রাজের সহস্র সন্তানের প্রাণদান করার বিজয় অভিযানে বেরিয়েছিলেন, স্বয়ং ধন্বন্তরী
ঠিক সেই রকম সূক্ষ্ম শরীর ধারণ করে বহ্নিধারা সঙ্গে নিয়ে আমার অঙ্গে প্রবেশ করলেন। মুদিত নয়নে শিহরণে শিহরণে অনুভব করলুম প্রতি ভস্মকণায় জহ্নুকণার স্পর্শ, আমার শিশিরবিদ্ধ অচেতন অণুতে অণুতে কৃষাণুর দীপ্ত স্পর্শের প্রাণ প্রতিষ্ঠার অভিষেক। সমস্ত দেহ মন দিয়ে বুঝলুম আর্য ঐতিহ্য, ভারতীয় সভ্যতা, সনাতন ধর্মের প্রথম শব্দরন্ধ্র ঋগ্বেদের প্রথম পদে কেন অগ্নিমিরে পুরোহিতম রূপে প্রকাশিত হয়েছেন, এবং সেমিতি ধর্মজগতেও তাই। ইহুদি, খ্রিস্ট, ইসলাম তিন ধর্মই সম্মিলিত কণ্ঠে স্বীকার করে একমাত্র মানুষ যিনি পরমেশ্বরের সম্মুখীন হয়েছিলেন তিনি মুসা, এবং তখন পরমেশ্বর তার প্রকাশের ইঙ্গিত দিয়েছিলেন রুদ্ররূপে বা তজল্লিতে। মুসা অজ্ঞান হয়ে গিয়েছিলেন। যখন জ্ঞান ফিরে পেলেন তখন দেখলেন তার সামনের সব কিছু ভস্মীভূত হয়ে গিয়েছে। গ্রিক দেবতা প্রমেথিউস ও দেবরাজ জুপিটারের কলহ হয়েছিল অগ্নি নিয়ে। মানব সভ্যতা আরম্ভ হয় প্রমেথিউসের কাছ থেকে পাওয়া সেই অগ্নি দিয়ে। নলরাজ ইন্ধন প্রজ্বালনে সুচতুর ছিলেন বলেই কি তিনি দেবতাদের ঈর্ষাভাজন হলেন? নল শব্দের অর্থ চোঙা। প্রমেথিউসও আগুন চুরি করেছিলেন চোঙার ভেতর করে। ভারতীয় আর্য, গ্রিক আর্য দুই গোষ্ঠী এবং তৃতীয় গোষ্ঠী ইরানি আর্য জরথুস্ত্রী সকলেই অগ্নিকে সম্মান করেছিলেন। হয়তো এরা সকলেই এককালে শীতের দেশে ছিলেন এবং অগ্নির মূল্য এরা জানতেন, কিন্তু সেমিতি ভূমি উষ্ণপ্রধান, সেখানে অগ্নি মাহাত্ম্য কেন? তবে কি মরুভূমির মানুষ সূর্যের একচ্ছত্রাধিপত্য সম্বন্ধে এতই সচেতন যে বিশ্বব্রহ্মাণ্ডের একচ্ছত্রাধিপত্য রুদ্ররূপ বা তজল্লিতে অগ্নিরই আভাস পায়? আগুনের পরশমণির ছোঁয়া লেগে শরীর ক্ষণে ক্ষণে শিহরিত হচ্ছে, আর ওদিকে মগজে হুসহুস করে থিওরির পর থিওরি গড়ে উঠেছে। নিজের পাণ্ডিত্যের প্রতি এতই গভীর শ্রদ্ধা হলো যে সাধু সাধু বলে নিজের পিঠ নিজেই চাপড়াতে গিয়ে হাতটা মুচকে গেল। এমন সময় হঠাৎ মনে পড়ে গেল শয়তান, ডেভিল, বিয়ালজেবাব, লুসিফার সবাই আগুনের তৈরি। তারা আগুনের রাজা, নরকের আবহাওয়া আগুন দিয়ে ঠাসা। এদের শরীর আগুনের গড়া না হলে এরা সেখানে থাকবেন কি প্রকারে? হায় হায়, আমার বহু মূল্যবান থিওরিখানা শয়তানের পাল্লায় পড়ে নরকের আগুনে পুড়ে ছাই হয়ে গেল। কোথায় লাগে নার্গিস, রজনীগন্ধাকে বাখানিয়া কবিতা লেখে কোন মূর্খ? বিরিয়ানি, কুরমা, কাবাব, মুসাল্লাম থেকে যে খুশবাই বেরোয় তার কাছে সব ফুলের সুবাস হারতোমা নেই। প্রিয়ার চিকুর সুবাসও তার কাছে নস্যি। চোখ মেলে দেখি আব্দুর রহমান বেনকুয়েট সাজিয়েছে, মৌলানা ফপর দালালি করছেন, আর আমার বেড়াল দুটো 1 মাস অজ্ঞাতবাস করে ফের খানা কামড়ায় এসে উন্নাসিক হয়ে মাই ডিয়ার আওয়াজ বের করছে। আব্দুর রহমান আমাদের পরিচয়ের পয়লা রাত্রিরে যে ডিনার ছেড়েছিল, এ ডিনার সেই মালেরই সিল্কে বাঁধানো, প্রিয়জনের উপহার উপযোগী পূজার বাজারের রাজ সংস্করণ। জানটা তর হয়ে গেল। মৌলানা হুঙ্কার দিয়ে উঠলেন, জিন্দাবাদ গাজী আব্দুর রহমান খান। আমি গলা এক পর্দা চড়িয়ে দোস্ত মুহাম্মদি কায়দায় বললুম, কামারত বিশিকনাদ খুদা তোর কোর সাজাদ বপন্দি বতর্কি, তোর কোমর ভেঙে দুটুকরো হোক, খোদা তোর দুচোখ কানা করে দেন, তুই ফুলে উঠে ঢাকের মতো হয়ে যা, তারপর টুকরো টুকরো হয়ে ফেটে যা। মৌলানা বজরা হতো। এসব কটু কাটব্যের সন্ধান তিনি পাবেন কি করে? কিন্তু বালাই দূর করার এই জনপদ পন্থা আব্দুর রহমান বিলক্ষণ জানে। অদৃশ্য সাবানে হাত কচলাতে কচলাতে বলল, হাত ধুয়ে নিন সাহেব, গরম জল আছে। কি বললে? গরম জল? আহা হা হা, কতদিন বাদে গরম জলের সুখস্পর্শ পাব। কোথায় লাগে তার কাছে নববর্ষের স্তনান্ধয়া বসন্ত সোনার জলাভিষেক? কোথায় লাগে তার কাছে মুগ্ধ চারু দত্তের বিহ্বল প্রশান্তি? বললুম, বারদার আব্দুর রহমান, এই গরম জল দিয়ে তুমি যেন তোমার ডিনারখানা সোনার ফ্রেমে বাঁধিয়ে দিলে। আব্দুর রহমানের খুশির অন্ত নেই। আমার কোনো কথার উত্তর দেয় না, আর বেশি প্রশংসা করলে শুধু বলে আলহামদুলিল্লাহ, অর্থাৎ খোদা তালাকে ধন্যবাদ। যতক্ষণ এটা ওইটা গুছোচ্ছিল আমার বারবার নজর পড়ছিল তার হাত দুখানা কীরকম শুকিয়ে গিয়েছে, আর বাসন বর্তন নাড়াচড়া করার সময় অল্প অল্প কাঁপছে। মৌলানা আমাকে সাবধান করে দিলেন প্রতি গ্রাস যেন 32 বার চিবিয়ে খাই। কাজের বেলা দেখা গেল ডাকগাড়ি থেকে নেমে গোরেরা যেরকম রিফ্রেশমেন্ট রুমে খানা খায় আমরা সেই তালেই খাচ্ছি। পেটের এক কোণ ভর্তি হতেই আমি আব্দুর রহমানকে লক্ষ্য করে বললুম, এরকম রান্না পেলে আমি আরও কিছুদিন কাবুলে থাকতে রাজি আছি। সে দুর্দিনে এর চেয়ে বড় প্রশংসা আর কী করা যায়?
কিন্তু মৌলানা প্রসিত ভার্যা। পেট খানিকটা ভরে যাওয়ায় তার বিরহ যন্ত্রণাটা যেন মাথা খাড়া করে দাঁড়ালো। বললেন, না। সঙ্গে ওতন অজ তখতে সুলেমান বেশতর, খারে ওতন অজগুলে রেহান বেহতর, ইউসুফকে দর মিশর পাতশাহি মিকরদ, মি গুফত গদা বুদনে কিনান খুশরত। দেশের পাথর সুলেমান শাহর তক্তের চেয়ে বাড়া, বিদেশের ফুল হার মেনে যায় দিশি কাটা প্রাণ কাড়া। মিশর দেশের সিংহাসনেতে বসিয়ে ইউসুফ রাজা কহিত, হায় রে, এর চেয়ে ভালো কিনানে ভিখারি সাজা। আমি সান্ত্বনা দিয়ে বললুম, ইউসুফে গুম গুশতে বাজ আয়বাত কিনান, গম্মর খুর কুলবয় ইহসান সওদ, রুজি গুলস্তান গম্মর খুর। দুঃখ করো না হারানো ইউসুফ, কিনানে আবার আসিবে ফিরে, দলিত শুষ্ক এ মরুপুনো হয়ে গুলিস্তা হাসিবে ধীরে। কিন্তু বয়তবাজি বা কবির লড়াই বেশিক্ষণ চলল না। সাঁতারের সময় পয়লা দম ফুরিয়ে যাবার খানিকক্ষণ পরে মানুষ যেরকম দুসরা দম পায়, আমরা ঠিক সেই রকম খানিকক্ষণ ক্ষান্ত দিয়ে আবার মাথায় গামছা বেঁধে খেতে লেগেছি। এদিকে দেখি সব কিছু ফুরিয়ে আসছে। প্রথম পরিবেশনে কম মেকদারে দেওয়ার তালিম আব্দুর রহমান আমার কাছ থেকেই পেয়েছিল, কিন্তু আর কিছু আনছে না। থাকতে না পেরে বললুম, আরও নিয়ে এসো। আব্দুর রহমান চুপ। আমি বললুম, আরও নিয়ে এসো। তখন বলে কি না সব কিছু ফুরিয়ে গিয়েছে। মৌলানা আর আমি তখন যেন রক্তের স্বাদ পেয়ে হন্যে হয়ে উঠেছি। আমি ভয়ঙ্কর চটে গিয়ে বললুম, তোমার উপযুক্ত শিক্ষা হওয়া প্রয়োজন। যাও, তোমার নিজের জন্য যা রেখেছ তাই নিয়ে এসো। আব্দুর রহমান যায় না। শেষটায় বললে সে সব কিছুই পরিবেশন করে দিয়েছে, নিজে রুটি পনির খাবে। আমি তার কঞ্জুসি দেখে ক্ষিপ্ত প্রায়। উন্মাদ, মূর্খ, হস্তি হেন শব্দ নেই যা আমি গালাগালে ব্যবহার করিনি। মৌলানা শান্ত প্রকৃতির লোক, কড়া কথা মুখ দিয়ে বেরোয় না। তিনি পর্যন্ত আপন বিরক্তি সুস্পষ্ট ফরাসি ভাষায় জানিয়ে দিলেন। আব্দুর রহমান চুপ করে সব কিছু শুনল। হাসল না সত্যি, কিন্তু কই, মুখখানা একটু মলিনও হলো না। আমি আরও চটে গিয়ে বললুম, তোমাকে চাকর রাখার ঝকমারিটা বোঝবার এই কি মৌকা? এর চেয়ে তো শুকনো রুটি আর নুনই ভালো ছিল। কথা যতই বলছি চটে যাচ্ছি ততই বেশি। শেষটায় বললুম, আমি মরে গেলে আচ্ছা করে খানা রেঁধো, আর প্রচুর পরিমাণে, বুঝলে তো? মসজিদে গিয়ে আমার জন্য ফতেহা বিলিও, অর্থাৎ আমার পিণ্ডি চটকিও। তখন মৌলানার দিকে তাকিয়ে বলল, দু লহমা সবুর করুন, পেট আপনা থেকেই ভরে যাবে। মৌলানা পর্যন্ত রেগে টং। পুরুষ্টু পাঁঠার মতো ঘোত ঘোত করে পাদ্রী সাহেবরা গায়ে ঢুকে ক্ষুধাতুর চাষাকে এই রকম উপদেশ দেয় বটে। স্বর্গরাজ্য ফর্গরাজ্য কী সব বলে, কিন্তু আব্দুর রহমান খালি পেটে উপদেশটা দিয়েছে বলে মৌলানা দাড়িতে হাত রেখে অভিসম্পাদ দিতে দিতে থেমে গেলেন। আমি বললুম, বিদ্রোহে কত লোক গুলি খেয়ে মরল তোমার জন্য। ততক্ষণে আব্দুর রহমান বেরিয়ে গিয়েছে। একেই বলে কৃতজ্ঞতা। যে আব্দুর রহমানকে 5 মিনিট আগে সুলেমানের তখ্তে বসানোর জন্য লাজারুসের সিংহাসন অর্ডার দেব করছিলুম, সে আব্দুর রহমানকে তখন জাহান্নামে পাঠাবার জন্য টিকিট কাটাবার বন্দোবস্ত করছি। আব্দুর রহমান নিশ্চয়ই ফলিত জ্যোতিষ জানে। 2 মিনিটের ভেতরে ক্ষুধা গেল, 5 মিনিট পরে পেটের ভেতরে মহারানীর রাজত্ব, বিলকুল ঠান্ডা। কিন্তু তারপর আরম্ভ হলো বিপ্লব। সে কি অসম্ভব হাঁচন পাঁচর আর আইঢাই। খাটে শুয়ে পড়েছি, অস্বস্তিতে এপাশ ওপাশ করছি, আর গরমের চোটে কপাল দিয়ে ঘাম বেরোচ্ছে। মৌলানারও একই অবস্থা। তিনিই প্রথম বললেন, বড্ড বেশি খাওয়া হয়ে গিয়েছে। প্রাণ যায় আর কি, আর বেশি খেলে কি হতো কে জানে। ও আব্দুর রহমান, এদিকে আয় বাবা। আব্দুর রহমান এসে বলল, আমার কাছে সুলেমানি নুন আছে, তারই খানিকটা দেব? এই রকম গুণীর চন্নামত্ত খেতে হয়। এর হাতের হজমি ডাঙ্গস হয়ে আমার পেটের বিপ্লব নিশ্চয়ই কাবু করে নিয়ে আসবে। বললুম, তাই দে বাবা। কিন্তু গিলতে গিয়ে দেখি শ্রাদ্ধ ভোজনের পর আমাদের ব্রাহ্মণের গুড়ি গিলতে যেই অবস্থা হয়েছিল, আমারও তাই। শুনেছি অত্যধিক সংযম করে মুনি ঋষিরা ঊর্ধ্বে রেতা হন। আমি অত্যধিক ভোজন করে ঊর্ধ্বে ভোজা হয়ে গিয়েছি। নুন খেয়ে আরাম বোধ করলুম। আব্দুর রহমানকে আশীর্বাদ করে বললুম, বাবা তুমি দারোগা হও। ইচ্ছে করেই রাজা হও বললুম না, কাবুলের রাজা হওয়ার কি সুখ সে তো চোখের সামনে স্পষ্ট দেখলুম। উত্তেজনার শেষ নেই। আব্দুর রহমানের পেছনে ঠুকল উর্দি পরা এক মূর্তি, ব্রিটিশ রাজদূতাবাসের পিয়ন। দেখেই মনটা বিতৃষ্ণায় ভরে গেল। মৌলানাকে বললুম, তদারক করো তো ব্যাপারটা কি? একখানা চিরকুট। তার মর্ম, আগামীকাল 10টার সময় যে প্লেন ভারতবর্ষ যাবে তাতে মৌলানা ও আমার জন্য 2টো সিট আছে।
আনন্দে রাতিশয্যে মৌলানা সোফার উপর শুয়ে পড়লেন। আমাদের এমনই দুরবস্থা যে পিয়নকে বকশিস দেবার করি আমাদের গাঁটে নেই। ফেভার না রাইট হিসাবে জায়গা পেলুম তার চূড়ান্ত নিষ্পত্তি হলো না। আব্দুর রহমান সবটা বুঝতে পেরেছে, চুপ করে চলে গেল। মৌলানার আনন্দ ধরে না। বিবির সম্বন্ধে তার দুর্ভাবনার অন্ত ছিল না। বিয়ের অল্প কিছুদিন পরেই তিনি তাকে কাবুল নিয়ে এসেছিলেন বলে নতুন বউ বাড়ির আর 5 জনের সঙ্গে মেলামেশার সুযোগ পাননি। এখন অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি কি করে দিন কাটাচ্ছেন সে কথা ভেবে ভেবে ভদ্রলোকের দাড়ি পাকিয়ে ফেলেছিলেন। আমিও কম খুশি হইনি। মা বাবা নিশ্চয়ই অত্যন্ত দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। বাবা আবার দি স্টেটসম্যান থেকে আরম্ভ করে প্রিন্টেড অ্যান্ড পাবলিশড বাই পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে কাগজ পড়েন। অ্যারোপ্লেনে করে ব্রিটিশ লিগেশনের জন্য ভারতীয় খবরের কাগজ আসত। তারই একখানা মৌলানা কি করে জোগাড় করেছিলেন এবং তাতে আফগান রাষ্ট্র বিপ্লব ও কাবুলের বর্ণনা পড়ে বুঝলুম খবরের কাগজের রিপোর্টারের কল্পনা শক্তি সত্যকেও ছাড়িয়ে যেতে পারে। গাছে আর মাছে বানানো গল্প, পেশোয়ারের বোতলের পাশে বসে লেখা। এই বর্ণনাটি বাবা পড়লেই হয়েছে আর কি। আমার খবরের আশায় ডাকঘরের থানা গাড়বেন। মৌলানা চোখ বন্ধ করে শুয়ে আছেন। মানুষ যখন ভবিষ্যতের সুখ স্বপ্ন দেখে তখন কথা কয় কম। ওদিকে এখনো কান্না থামেনি। পাশের বাড়ির দরজা খুললে এখনো মাঝে মাঝে কান্নার শব্দ আসে। আব্দুর রহমান বলেছে কর্নেলের বড় মা কিছুতেই শান্ত হতে পারছেন না। তার একমাত্র ছেলে ছিলেন। মায়ে মায়ে তফাৎ নেই। বীরের মা যেরকম ডুকরে কাঁদছে ঠিক সেই রকম শুনেছি দেশে চাষা মরলে। ঘুমিয়ে পড়ব এমন সময় দেখি খাটের বাজুতে হাত রেখে নিচে বসে আব্দুর রহমান। জিজ্ঞেস করলুম, কি বাচ্চা? আব্দুর রহমান বলল, আমাকে সঙ্গে করে আপনার দেশে নিয়ে চলুন। পাগল নাকি? তুই কোথায় বিদেশ যাবি? তোর বাপ মা বউ কোনো কথা শোনে না, কোনো যুক্তি মানে না। অ্যারোপ্লেনে তোকে নেবে কেন? আর তারা রাজি হলেও বাচ্চার কড়া হুকুম রয়েছে কোনো আফগান যেন দেশ ত্যাগ না করে। তোকে নিলে বাচ্চা ইংরেজের গলা কেটে ফেলবে না? ওরে পাগল, আজ কাবুলের অনেক লোক রাজি আছে প্লেনে একটা সিটের জন্য লক্ষ টাকা দিতে। নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গিয়েছে। বলে আমি রাজি হলে সে সকলের হাতে পায়ে ধরে এক কোণে একটু জায়গা করে নিবে। কি মুশকিল! বললুম, তুই মৌলানাকে ডাক, তিনি তোকে সব কিছু বুঝিয়ে দিবেন। আব্দুর রহমান যায় না। শেষটায় বলল, উনি আমার কে? তারপর ফের অনুনয় বিনয় করে। তবে কি তার খেদমতে বড্ড বেশি ত্রুটি, গলদ? না বাপ মা তাকে সঙ্গে করে নিয়ে গেলে চটে যাবেন? আমার বিয়েতে শাদি আনাতে বন্দুক ছুড়বে কে? আব্দুর রহমান পানশির আর বরফ এই 2 বস্তু ছাড়া আর কোনো জিনিস গুছিয়ে বলতে পারে না। তার উপর সে আমার কাছে কোনো দিন কোনো জিনিস কোনো অনুগ্রহ চায়নি। আর চাইতে গিয়ে সে যেসব অনুনয় বিনয় কাকতি মিনতি করলো সেগুলো গুছিয়ে বললে তো ঠিক ঠিক বলা হবে না। ওদিকে তার এক একটা কথা, এক একটা অভিমান আমার মনের উপর এমনই দাগ কেটে যাচ্ছিল যে আমিও আর কোনো কথা খুঁজে পাচ্ছিলুম না। আর বলবই বা কী চাই? সমস্ত জিনিসটা এমনই অসম্ভব, এমনই অবিশ্বাস্য যে তার বিরুদ্ধে আমি যুক্তি চালাবো কোথায়? ভূতকে কি পিস্তলের গুলি দিয়ে মারা যায়? আমি দুঃখ বেদনায় ক্লান্ত হয়ে চুপ করে গেলে আব্দুর রহমান ভাবে সে বুঝি আমাকে শায়েস্তা করে এনেছে। তখন দ্বিগুণ উৎসাহে আরও আবোল তাবোল বকে। কথার খেই হারিয়ে ফেলে এক কথা 50 বার বলে। আমি বাপ মাকে এমনই খেদমত করব যে তারা গ্রহণ না করে থাকতে পারবেন না। আমি যদি তখন বলতুম যে আমার মা গরিব কাবুলিওয়ালাকেও দৌড় থেকে ফেরান না, তাহলে আর রক্ষে ছিল না। আমারই বরাত। কি কক্ষণে তাকে একদিন গুরুদেবের কাবুলিওয়ালা গল্পটা ফরাসিতে তর্জমা করে শুনিয়েছিলুম। সে আজ সেই গল্প থেকে নজির তুলতে আরম্ভ করলো। মিনি যখন অচেনা কাবুলিওয়ালাকে ভালোবাসতে পারল, তখন আমার ভাইপো ভাইজিরাই কি তাকে ভালোবাসবে না? সব হবে, কিন্তু তুমি যাবে কি করে সে আমি দেখে নিব। ছোট্ট শিশু মায়ের কাছে যেরকম অসম্ভব জিনিস চায়, কোনো কথা শুনতে চায় না, কোনো ওজোর আপত্তিতে কান দেয় না। এত দীর্ঘকাল ধরে আব্দুর রহমান আমার সঙ্গে কখনো কথা কাটাকাটি করেনি। আমি শেষটায় নিরুপায় হয়ে বললুম, তোমাকে ছেড়ে যেতে আমার কীরকম কষ্ট হচ্ছে তুমি জানো। তুমি সেটা আর বাড়িও না। তোমাকে আমার শেষ আদেশ, তুমি এখানে থাকবে এবং যে মুহূর্তে পানশির যাবার সুযোগ পাবে সেই মুহূর্তেই বাড়ি থেকে চলে যাবে। আব্দুর রহমান চমকে উঠে জিজ্ঞেস করল, তবে কি হুজুর আর কাবুলে ফিরে আসবেন না? আমি কি উত্তর দিয়েছিলাম সে কথা দয়া করে আর শুধাবেন না। সকালবেলা ঘুম থেকে উঠেই মনে পড়ল আব্দুর রহমান। সঙ্গে সঙ্গে সে এসে ঘরে ঢুকলো। রুটি, মমলেট, পনির, চা। অন্যদিন খাবার দিয়ে চলে যেত, আজ সামনে দাঁড়িয়ে কার্পেটের দিকে তাকিয়ে রইল।
কি মুশকিল। মৌলানা এসে বললেন, চিরকুটে লেখা আছে মাথা পিছু 10 পাউন্ড লাগেজ নিয়ে যেতে হবে। কি রাখি, কি নিয়ে যাই? আমি বললুম, যা রেখে যাবে তার কোনো দিন ফিরে পাবে না। আমি আব্দুর রহমানকে বলেছি পানশির চলে যেতে, বাড়ি পাহারা দেওয়ার জন্য কেউ থাকবে না, কাজেই সব কিছু লুট হবে। কারো বাড়িতে সব কিছু সমঝিয়ে দিয়ে গেলে হয় না? আমি বললুম, এই পরিস্থিতিতে একদিন হতে পারে জেনে আমি ভেতরে ভেতরে খবর নিয়েছিলুম। শুনলুম যখন চতুর্দিকে লুটতরাজের ভয়, তখন কাউকে মালের জিম্মাদারি নিতে অনুরোধ করা এদেশের রেওয়াজ নয়। কারণ কেউ যদি জিম্মাদারি নিতে রাজিও হয়, তখন তার বাড়িতে ডবল মালের আশায় লুটের ডবল সম্ভাবনা। মালপত্র যখন সদর রাস্তা দিয়ে যাবে, তখন ডাকাতেরা বেশ করে চিনে নেবে মালগুলো কোন বাড়িতে গিয়ে উঠল। বলে তো দিলুম মৌলানাকে সব কিছু প্রাঞ্জল ভাষায়, কিন্তু ঘরের মাঝখানে দাঁড়িয়ে যখন চারদিকে তাকালুম, তখন মনে যে প্রশ্ন উঠল তার কোনো উত্তর নেই। নিয়ে যাব কি, আর রেখে যাব কি? ওই তো আমার 2 ভলিউম রাশিয়ান অভিধান। এরা এসেছে মস্কো থেকে ট্রেনে করে তাশকন্দ, সেখান থেকে মোটরে করে আমুদরিয়া, তারপর খেয়া পেরিয়ে খচ্চরের পিঠে চেপে সমস্ত উত্তর আফগানিস্তান পেছনে ফেলে হিন্দুকুশের চড়াই উতরাই ভেঙে এসে পৌঁছেছে কাবুল। ওজন পাউন্ড 6 হবে। আমি সাহিত্য সৃষ্টি করি না, কাজেই পাণ্ডুলিপির বালাই নেই। মৌলানার থেকে সেদিক থেকে আমার কপাল ভালো। কিন্তু শান্তিনিকেতনে গুরুদেবের ক্লাসে বলাকা, গোরা, শেলি, কিটস সম্বন্ধে যে গাদা গাদা নোট নিয়েছিলুম এবং মূর্খের মতো এখানে নিয়ে এসেছিলুম, বরফ বর্ষণের দীর্ঘ অবসরে সেগুলোকে যদি কোনো কাজে লাগানো যায় সেই ভরসায়, তার কি হবে? ওজন তো কিছু কম নয়। আর সব অভিধান, ব্যাকরণ, মিনতির দেওয়া পুরবি, বিনোদের দেওয়া ছবি, বন্ধু বান্ধবের ফটোগ্রাফ, আর এক বন্ধুর জন্য কাবুলে কেনা 2খানা বোখারা কার্পেট। ওজন 3 লাশ। কাপড় চোপড় দেড়েশি। পাগল কাবুলের লৌকিকতা রক্ষার জন্য স্মোকিং, টেল, মর্নিং স্যুট, কাবুলের সরকারি ভাষায় বজুর দেড়েশি। এগুলোর জন্য আমার শিখে পয়সার দরদ নেই, কিন্তু যদি জার্মানি যাবার সুযোগ ঘটে, তবে আবার নতুন করে বানাবার পয়সা পাবো কোথায়? ভুলেই গিয়েছিলুম। একজোড়া চীনা ভাঁজ, পাতিনেবুর মতো রং, আর চোখ বন্ধ করে হাত বুলালে মনে হয় যেন পাতিনেবুরই গায়ে হাত বুলাচ্ছি। একটু জোরে চাপ দিলে বুঝি নখ ভেতরে ঢুকে যাবে। কত ছোটোখাটো টুকিটাকি। পৃথিবীর আর কারো কাছে এদের কোনো দাম নেই, কিন্তু আমার কাছে এদের প্রত্যেকটি আলাউদ্দিনের প্রদীপ। সোক্রাতাসকে একদিন তার শিষ্যের পাল শহরের সবচেয়ে সেরা দোকান দেখাতে নিয়ে গিয়েছিল। সে দোকানে দুনিয়ার যত সব দামি দামি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস, অদ্ভুত অদ্ভুত বিলাস সম্ভার, মিশর ব্যাবিলনের কলা নিদর্শন, পাপিরিসের বান্ডিল, আলকেমির সরঞ্জাম, সব কিছুই ছিল। সোক্রাতেসের চোখের পলক পড়ে না। এটা দেখলেন, সেটা নাড়ছেন, আর চোখ দুটো ছানা বড়ার সাইজ বেরিয়ে শেষটায় সসারের আকার ধারণ করেছে। শিষ্যরা মহা খুশি। গুরু যে এত কৃচ্ছ সাধন আর ত্যাগের উপদেশ কপচান, সে শুধু কোনো সত্যিকারের ভালো জিনিস দেখেননি বলে। এইবার দেখা যাক গুরু কি বলেন। স্বয়ং প্লাতো গুরুর বিহ্বল ভাব থেকে অস্বস্তি অনুভব করছেন। দেখা শেষ হলে সোক্রাতাস করুণ কণ্ঠে বললেন, হায় হায়, দুনিয়া কত চিত্র বিচিত্র জিনিসে ভর্তি, যার একটাও আমার প্রয়োজন নেই। আমার ঘরের মাঝখানে দাঁড়িয়ে আমি হৃদয়ঙ্গম করলুম, সোক্রাতেস আমাতে মাত্র একটি সামান্য তফাৎ। এই ঘরের প্রত্যেকটি জিনিসেরই আমার প্রয়োজন। ব্যাস, ওই একটি মাত্র পার্থক্য। ডার্বি জিতেছি 5, 3, 7, 8, 6 নম্বরের টিকিট। আমি কিনেছিলুম 5, 3, 7, 8, 5 নম্বরের টিকিট। তফাৎটার এমন কি হলো? মুসলমানের ছেলে, নিমতলা যাব না, যাব একদিন গোবরা। অবশ্য যদি এই কাবুলি গর্দিশ কাটিয়ে উঠতে পারি। সেদিন সঙ্গে কিছু নিয়ে যাব না, সে কথাও জানি, কিন্তু তারই জন্য কি আর আজ সব কিছু কাবুলে ফেলে দেশে যেতে হবে? মৎস্য করলে সব জিনিসই রপ্ত হয়, এই কি ক্ষুধাতালার মতলব? হ্যাঁ হ্যাঁ, কুষ্টিয়ার লালন ফকির বলেছেন, মরার আগে মোলে সমন জ্বালা ঘুচে যায়, জানগে সে মরা কেমন, মুর্শিদ ধরে জানতে হয়। আবার আরও কে একজন দাদু নাকি, তিনিও তো বলেছেন, দাদু মেয়েরা বৈরি মই, মৌয়া মুঝই ন মারে কই। হে দাদু, আমার বৈরি আমি মরে গিয়েছি, আমাকে কেউ মারতে পারে না। কি মুশকিল, সব গুণীরাই একরা, শেয়ালকে কেন বৃথা দোষ দেওয়া? কবিরও তো বলেছেন, তজ অভিমানা শিখো গানা, শতগরু সঙ্গত তরতা হই, কহই কবির কই বিরল হংস, জীবিত হিজ মরতা হই।
অভিমান ত্যাগ করে জ্ঞান শিখো, সদ্গুরুর সঙ্গ নিলেই ত্রাণ। কবির বলেন, জীবনেই মৃত্যুকে লাভ করেছেন সেরকম হংস সাধক বিরল। কিন্তু কবিরের বচনে বাঁচাওতা রয়ে গেছে। গোবরার গোরস্থানে যাবার পূর্বেই মৃতর ন্যায় সব কিছুর মায়া কাটাতে পারেন এমন পরম হংস যখন বিরল, তখন সে কষ্ট করার দায়িত্ব আমার উপর নয়। ডোম শেষ পর্যন্ত কোন বাঁশ বেছে নিয়েছিল আমাদের প্রবাদে তার হদিস মেলে না। বিবেচনা করি সেটা নিতান্ত কাঁচা এবং গিটে ভর্তি, না হলে প্রবাদটার কোনো মানে হয় না। এ ডোম তাই শেষ পর্যন্ত কি দিয়ে 10 পাউন্ডের পুঁটুলি বেঁধেছিলেন সে কথা ফাঁস করে দিয়ে আপন আহাম্মুখের শেষ প্রমাণ আপনাদের হাতে তুলে দেব না। কিন্তু সেটা পুরনো ধুতিতে বাঁধা বেনের পুঁটুলিই ছিল। লগেজ বা সুটকেসের ভেতরে গোছানো মাল অন্য জিনিস, কারণ 10 পাউন্ড মালের জন্য 5 পাউন্ডের সুটকেস ব্যবহার করলে মালের 5 পাউন্ড গিয়ে রইবে হাতের সুটকেসটা। সুকুমার রায়ের কাক যেরকম হিসাব করত, 7 দুগুণে 14 নামে 4, হাতে রইল পেন্সিল। অবশ্য জামা কাপড় পরে নিলুম এক গাদা, এক প্রস্থ না। কর্তারাও উপদেশ পাঠিয়েছিলেন যে প্রচুর পরিমাণে গরম জামা কাপড় না পরা থাকলে উপরে গিয়ে শীতে কষ্ট পাবো, এবং মৌলানার বইয়ের পা খড় দিয়ে কীরকম পেঁচিয়ে বিলাতি সিরিকার বোতল বানানো হয়েছিল আব্দুর রহমানের সেই বর্ণনাও মনে ছিল। মৌলানা তার এক পাঞ্জাবি বন্ধুর সঙ্গে আগেই বেরিয়ে পড়েছিলেন। আব্দুর রহমান বসবার ঘরে প্রাণ ভরে আগুন জ্বালিয়েছে। আমি একটা চেয়ারে বসে, আব্দুর রহমান আমার পায়ের কাছে। আমি বললুম, আব্দুর রহমান, তোমার ওপর অনেকবার খামোখা রাগ করেছি, মাফ করে দিও। আব্দুর রহমান আমার দুহাত তুলে ধরে আপন চোখের উপর চেপে ধরল, ভেজা। আমি বললুম, ছি আব্দুর রহমান, এ কী করছো? আর শোনো, যা রইল সব কিছু তোমার। আমি জানি আমার পাঠক মাত্রই অবিশ্বাসের হাসি হাসবেন, কিন্তু তবু আমি জোর করে বলবো। আব্দুর রহমান আমার দিকে এমনভাবে তাকালো যে তার চোখে আমি স্পষ্ট দেখতে পেলুম লেখা রয়েছে, জেনা হাং নামরিতা স্যাং কিমো হং তেন কুরজাং। রাস্তা দিয়ে চলেছি, পিছনে পুন্ডি হাতে আব্দুর রহমান। দু একবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করলুম, দেখলুম সে চুপ করে থাকাটাই পছন্দ করছে। প্রথমেই ডান দিকে পড়ল রুশ রাজদূতাবাস। দেমিদভ পরিবারকে কখনো ভুলব না। বলশফের আত্মাকে নমস্কার জানালুম। তারপর কাবুল নদী পেরিয়ে লবিদরিয়া হয়ে আর্কের দিকে চললুম। বেশিরভাগ দোকানপাট বন্ধ, তবুও দূর থেকেই দেখতে পেলুম পাঞ্জাবির দোকান খোলা। দোকানদার বারান্দায় দাঁড়িয়ে। জিজ্ঞেস করলুম, দেশে যাবেন না? মাথা নাড়িয়ে নীরবে জানালো, না। তারপর বিদায়ের সালাম জানিয়ে মাথা নিচু করে দোকানের ভেতর চলে গেল। আমি জানতুম কারবার ফেলে এদের কাবুল ছাড়ার উপায় নেই, সব কিছু তৎক্ষণাৎ লুট হয়ে যাবে। অথচ এর চিত্ত এমনই বিকল হয়ে গিয়েছে যে শেষ মুহূর্তে আমার সঙ্গে দুটি কথা বলবার মতো জোর এর আর নেই। 20 কদম পরে বাঁ দিকে দোস্ত মুহাম্মদের বাসা। অবস্থা দেখে বুঝতে বেগ পেতে হলো না যে বাসা লুট হয়ে গিয়েছে, কিন্তু তাতে তার কণামাত্র শোক হওয়ার কথা নয়। এ বাবদে তিনি সোক্রেতাসের ন্যায়। সোক্রাতেস যেমন তত্ত্বচিন্তায় বুঁদ হয়ে অন্য কোনো বস্তুর প্রয়োজন অনুভব করতেন না, দোস্ত মুহাম্মদ ঠিক তেমনি রসের সন্ধানে অদ্ভুতের খোঁজে গ্রোটেস্কের পেছনে এমনই লেগে থাকতেন যে অন্য কোনো বস্তুর অভাব তার চিত্তচাঞ্চল্য ঘটাতে পারত না। পতঞ্জলিও ঠিক এই কথাই বলেছেন। চিত্তবৃত্তি নিরোধের পন্থা বাতলাতে গিয়ে তিনি ঈশ্বর এবং বিতরাগ মহাপুরুষদের সম্বন্ধে ধ্যান করতে উপদেশ দিয়েছেন, কিন্তু সর্বশেষে বলেছেন, যথাভিমত ধ্যানাদ্যা, যা খুশি তাই দিয়ে চিত্তচাঞ্চল্য ঠেকাবে, অর্থাৎ ধ্যানটাই মুখ্য, ধ্যানের বিষয়বস্তু গৌণ। দোস্ত মুহাম্মদের সাধনা রসের সাধনা। আরও খানিকটা এগিয়ে বাঁ দিকে মেয়েদের স্কুল। বাচ্চার আক্রমণের কয়েকদিন পূর্বে এখানে কর্নেলের বউ তার স্বামীর কথা ভেবে ডুকরে কেঁদেছিলেন। তিনি বেঁচে আছেন কিনা কে জানে। আমার পাশের বাড়ির কর্নেলের মায়ের কান্না, স্কুলে কর্নেলের বউয়ের কান্না, আরও কত কান্না মিশে গিয়ে অহরহ ক্ষুধা তালার তক্তের দিকে চলেছে। কিন্তু কেন? কবি বলেছেন, ফর মেন মাস্ট ওয়ার্ক অ্যান্ড ওমেন মাস্ট ওয়েপ, অর্থাৎ কোনো তর্ক নেই, যুক্তি নেই, ন্যায় অন্যায় নেই। মেয়েদের কর্ম হচ্ছে পুরুষের অকাঠ মূর্খতার জন্য চোখের জল ফেলে খেসারতি দেওয়া। কিন্তু আশ্চর্য, এ বেদনাটা প্রকাশও করে আসছে পুরুষ কবিরূপে। শুনেছি 5000 বছরের পুরনো বাবিলনের প্রস্তর গাত্রে কবিতা পাওয়া গিয়েছে। কবি মা জননীদের চোখের জলের উল্লেখ করে যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।
স্কুলের পরেই একখানা ছোট বসতবাড়ি। আমানুল্লাহর বোনের বিয়ের সময় লখনৌ থেকে যেসব গানেওয়ালি নাচনেওয়ালিদের আনানো হয়েছিল তারা উঠেছিল এই বাড়িতে। তাদের তত্ত্বতাবাস করার জন্য আমরা কয়েকজন ভারতীয় তাদের কাছে গিয়েছিলুম। আমাদের সঙ্গে কথা কইতে পেরে সেই অনাত্মীয় নির্বাসনে তার কি খুশিটাই না হয়েছিল। জানতো কাবুলে পান পাওয়া যায় না, আর পান না হলে মজলিস জমে কি করে, ঠুংরি হয়ে যাবে ভজন। তাই তারা সঙ্গে এনেছিল বাস বোঝাই পান। আমাদের সে পান দিয়েছিল অকৃপণ হস্তে, দরাজ দিলে। লখনৌয়ের পান, কাশির জর্দা, সেদ্ধ ছাঁকা খয়ের তিনে মিলে আমার মুখের জড়তা এমনই কেটে গিয়েছিল যে আমি তখন উর্দু ছেড়েছিলুম একদম লখনৌয়ালি কায়দায়। বিস্তর মেহেরবানি, গরিব পরওয়ারি, বন্দা নওয়াজির প্রপঞ্চ ফোঁড়ন কেটে। কাবুলের নিজস্ব উচ্চাঙ্গ সঙ্গীত নেই। ইরানের ঐতিহ্যও কাবুল স্বীকার করে না। যে 1.5 জন পলাবত আছেন তাঁরা গান শিখেছেন যুক্তপ্রদেশে। বাইজিদের মজলিসে তাই সমদেনেওয়ালার অভাব হতে পারে এই ভয়ে গানের মজলিসে উপস্থিত থাকার জন্য ভারতীয়দের সাড়ম্বর নিমন্ত্রণ ও স্বনির্বন্ধ অনুরোধ করা হয়েছিল। আমরা সামনে বসে বিস্তর মাথা নেড়েছিলুম আর ঘন ঘন সাবাস সাবাস চিৎকারে মজলিস গরম করে তুলেছিলুম। বাড়ি ফিরে আহারাদির পর যখন শেষ পানটা পকেট থেকে বের করে খেয়ে জানালা দিয়ে পিক ফেললুম, তখন আব্দুর রহমান ভয়ে ভিড়মি খায় আর কি। কাবুলে পানির পিক অজানা, কিন্তু যক্ষা অজানা বস্তু নয়। তারপরেই শিক্ষামন্ত্রীর দফতর। এক্সেলেন্সি ফয়েজ মোহাম্মদ খানকে দোস্ত মোহাম্মদ 2 চোখে দেখতে পারতেন না, কিন্তু মন্দ লাগতো না। অত্যন্ত অনাড়ম্বর এবং বড়ই নিরীহ প্রকৃতির লোক, আর 5 জনের তুলনায় তিনি লেখাপড়া কিছু কম জানতেন না। কিন্তু শিক্ষামন্ত্রী হতে হলে যতটা দরকার ততটা হয়তো তাঁর ঠিক ছিল না। বাচ্চা রাজা হয়ে আর তাবৎ মন্ত্রীদের ওপর অত্যাচার চালিয়ে তাঁদের কাছ থেকে গুপ্তধন বের করেছে। কিন্তু শিক্ষামন্ত্রীকে নাকি তুই যা, তুই তো কখনো ঘুষ খাসনি বলে নিষ্কৃতি দিয়েছিল। অথচ শিক্ষা বিভাগে 2 পয়স কামাবার যে উপায় ছিল তা নয়। কাবুলে নাকি ঢেউ গোনার কাজ পেলেও অবশ্য সে কাজ সরকারি হওয়া চাই, 2 পয়সা মারা যায়। লোকটাকে আমার ভালো লাগতো নিতান্ত ব্যক্তিগত কারণে। এই বেলা সেটা বলে ফেলি, হাওয়াই জাহাজ কারো জন্য দাঁড়ায় না, উঠতে পারলেই বাঁচে। চাকরিতে উন্নতি করে মানুষ হয় বুদ্ধির জোরে, নয় ভগবানের কৃপায়। বুদ্ধিমানকে ভগবানও যদি সাহায্য করেন তবে বোকাদের আর পৃথিবীতে বাঁচতে হতো না। আমার প্রতি ভগবান সদয় ছিলেন বলেই বোধ করি শিক্ষামন্ত্রী প্রথম দিন থেকেই আমার দিকে নেক নজরে তাকিয়েছিলেন। তারপর 1 বছর যেতে না যেতে অহেতুক এক ধাক্কায় মাইনে 100 টাকা বাড়িয়ে সব ভারতীয় শিক্ষকদের উপরে চড়িয়ে দিলেন। পাঞ্জাবি শিক্ষকরা অসন্তুষ্ট হয়ে তার কাছে ডেপুটেশন নিয়ে গিয়ে বললেন, সৈয়দ মুজতবা আলীর ডিগ্রি বিশ্বভারতীয় এবং বিশ্বভারতী রেকগনাইজড ইউনিভার্সিটি নয়। খাঁটি কথা, সদাশয় ভারতীয় সরকারের নেক নজরে আমার ডিগ্রি এখনও ব্রাত্য। আপনারা কেউ আমাকে চাকরি দিলে বিপদগ্রস্ত হবেন। শিক্ষামন্ত্রী নাকি বলেছিলেন। আমি বয়ানটা শুনেছি অন্য লোকের কাছ থেকে, সে কথা তাঁর অজানা নয়। পাঞ্জাবিদের পাল থেকে হাওয়া কেড়ে নিয়ে শিক্ষামন্ত্রী বলেছিলেন, আপনার সনদ সার্টিফিকেটে রয়েছে পাঞ্জাব গভর্নরের দস্তখত। আমাদের ক্ষুদ্র আফগানিস্তানেও গভর্নরের অভাব নাই, কিন্তু আগা মুজতবা আলীর কাগজে দস্তখত রয়েছে মশহুর শায়ের রবীন্দ্রনাথের। তিনি পৃথিবীর সামনে সমস্ত প্রাচ্য দেশের মুখ উজ্জ্বল করেছেন। চশম রওশন কর দে আন্ধ। ভদ্রলোকের ভারী শখ ছিল গুরুদেবকে কাবুলে নিমন্ত্রণ করার। তার শুধু ভয় ছিল যে 200 মাইলের মোটর ঝাঁকুনি খেয়ে কবি যদি অসুস্থ হয়ে পড়েন, তার কাব্য সৃষ্টিতে বাধা পড়ে, তবে তাতে করে ক্ষতি হবে সমস্ত পৃথিবীর। কাবুল কবিকে দেখতে চায়, কিন্তু এমন দুর্ঘটনার নিমিত্তের ভাগী হতে যাবে কেন? আমি সাহস দিয়ে বললুম, কবি 6 ফুট 3 ইঞ্চি উঁচু, তার দেহ সুগঠিত এবং হাড়ও মজবুত। শেষটায় তিনি আল্লাহ বলে ঝুলে পড়েছিলেন, কিন্তু আমানুল্লাহ বিলেত যাওয়ায় সে গ্রীষ্মে কবিকে আর নিমন্ত্রণ করা গেল না। শীতে বাচ্চা এসে উপস্থিত। যাগে এসব কথা। বাঁ দিকে মইনুস সুলতানের বাড়ি, খানিকটা এগিয়ে গিয়ে তার টেনিস কোর্ট। আজ মইনুস সুলতানের ভাগ্যের হাতে টেনিস বল। কান্দাহার কাবুল তাকে নিয়ে লোফালোফি খেলছে। এই তো মক্তবে হাবিবিয়া। বাচ্চা আক্রমণের প্রথম ধাক্কায় মক্তবটা দখল করে টেবিল, চেয়ার, ম্যাপ, বই পুড়িয়ে ফেলেছিল। এই শিক্ষায়তন আবার কখন খুলবে কে জানে। এখানেই আমি পড়িয়েছি। শীতে পুকুর জমে গেছিল, ছেলেদের সঙ্গে তার উপর স্কেটিং করেছি। গাছতলায় বসে ফেরিওয়ালার কাছ থেকে আঙুর কিনে খেয়েছি। মীর আশ্রমের কাছ থেকে কত তত্ত্ব কথা শুনেছি।
রাহু কবলিত কাবুল ম্লান মুখে দাঁড়িয়ে আছে। রাস্তায় লোক চলাচল কম। মক্তবে হবিবিয়ায় বন্ধ দ্বার যেন সমস্ত আফগানিস্তানের প্রতীক। শিক্ষা দীক্ষা, শান্তি শৃঙ্খলা, সভ্যতা সংস্কৃতি বর্জন করে আফগানিস্তান তার দ্বার বন্ধ করে দিয়েছে। শহর ছাড়িয়ে মাঠে নামলুম। হাওয়াই জাহাজের ঘাঁটি আর বেশি দূরে নয়। পিছনে ফিরে আরেকবার কাবুলের দিকে তাকালুম। এই নিরস নিরানন্দ বিপদ সংকুলপুরি ত্যাগ করতে কোনো সুস্থ মানুষের মনে কষ্ট হওয়ার কথা নয়, কিন্তু বোধ হয় এসব কারণেই যে লোকের সঙ্গে আমার হৃদ্যতা জন্মেছিল তাদের প্রত্যেককে অসাধারণ আত্মজন মনে হতে লাগলো। এদের প্রত্যেকেই আমার হৃদয় এতটা স্পর্শ করে বসে আছেন যে এদের সকলকে একসঙ্গে ত্যাগ করতে গিয়ে মনে হলো আমার সত্তাকে যেন কেউ দ্বিখণ্ডিত করে ফেলেছে। ফরাসিতে একে বলে পার্তির সে তা পমরির। প্রত্যেক বিদায় গ্রহণে রয়েছে খণ্ড মৃত্যু। হাওয়াই জাহাজ এলো। আমাদের বুঁচকিগুলো সাড়ম্বরে ওজন করা হলো। কারো পোটলা 10 পাউন্ডের বেশি হয়ে যাওয়ায় তাদের মস্তকে বজ্রাঘাত। অনেক ভেবেচিন্তে যে কয়টি সামান্য জিনিস নিয়ে মানুষ দেশত্যাগী হচ্ছে, তার থেকে ফের জিনিস কমানো যে কত কঠিন সেটা না দাঁড়িয়ে দেখলে অনুমান করা অসম্ভব। একজন তো হাউমাউ করে কেঁদে ফেললেন। ডোম যে কানা হয় তার শেষ প্রমাণও বিমান ঘাঁটিতে পেলুম। এইটুকু ওজনের ভেতর আবার এক গুণী একখানা আয়না এনেছেন। লোকটির চেহারার দিকে ভালো করে তাকিয়ে দেখলুম। কই, তেমন কিছু খাপসুরত অ্যাপোলো তো নন। ঘরে আগুন লাগলে মানুষ নাকি ছুটে বেরোবার সময় ঝাঁটা নিয়ে বেরিয়েছে, এ কথা তাহলে মিথ্যে নয়। ওরে আব্দুর রহমান, তুই এটা এনেছিস কেন? 10 পাউন্ডের পুঁটলিটা এনেছে ঠিক, কিন্তু বা হাতে আমার টেনিস র্যাকেটখানা কেন? আব্দুর রহমান কি একটা বিড়বিড় করলো। বুঝলুম সে ওই র্যাকেটখানাকেই সবচেয়ে মূল্যবান সম্পত্তি বলে ধরে নিয়েছিল, কারণ ওই জিনিসটা আমি তাকে কখনো ছুতে দিতুম না। আব্দুর রহমান আমাদের দেশের ড্রাইভারদের মতো। তার বিশ্বাস স্ক্রু মাত্রই এমনভাবে টাইট করতে হয় যে সেটা যেন আর কখনো খোলা না যায়। অপটিমাম শব্দটা আমি আব্দুর রহমানকে বোঝাতে না পেরে শেষটায় কড়া হুকুম দিয়েছিলুম, র্যাকেটটা প্রেসে বাঁধা দূরে থাক, সে যেন ওটার ছায়াও না মারায়। আব্দুর রহমান তাই ভেবেছে সাহেব নিশ্চয়ই এটা সঙ্গে করে হিন্দুস্তান নিয়ে যাবে। দেখি স্যার ফ্রান্সিস, নিতান্ত সামনে, বয়সে বড়, তাই একটা ছোট নট করলুম। সাহেব এগিয়ে এসে হাত বাড়িয়ে দিয়ে বললেন, গুড মর্নিং, আই উইশ এ গুড জার্নি। আমি ধন্যবাদ জানালাম। সাহেব বললেন, ভারতীয়দের সাহায্য করার জন্য আমি সাধ্যমতো চেষ্টা করেছি। প্রয়োজন হলে আশা করি ভারতবর্ষে সে কথাটি আপনি বলবেন। আমি বললুম, আমি নিশ্চয়ই সব কথা বলবো। সাহেব ভোঁতা না ঘোরেল ডিপ্লোমেট আমি ঠিক বুঝতে পারলুম না। বিদায় নেবার সময় আফগানিস্তানে যে চলে যাচ্ছে সে বলে, বো অমানে খোদা, তোমাকে খোদার আমানতে রাখলুম। যে যাচ্ছে না সে বলে, ব খোদার সপুর্দমত, তোমাকে খোদার হাতে সোপর্দ করলুম। আব্দুর রহমান আমার হাতে চুমু খেলো। আমি বললাম, ব আমানে খুদা আব্দুর রহমান। আব্দুর রহমান মন্ত্রোচ্চারণের মতো একটানা বলে যেতে লাগলো, ব খোদা সোপর্দমত সাহেব, ব খোদা সোপর্দমত সাহেব। হঠাৎ শুনি স্যার ফ্রান্সিস বলছেন, এ দুর্দিনে যে টেনিস র্যাকেটটা সঙ্গে নিয়ে যেতে চায় সে নিশ্চয়ই পাকা স্পোর্টসম্যান। লিগেশনের এক কর্মচারী বললেন, ওটা 10 পাউন্ডের বাইরে পড়েছে বলে ফেলে দেওয়া হয়েছে। সাহেব বললেন, ওটা প্লেনে তুলে দাও। ওই একটা গুণ না থাকলে ইংরেজকে কাকে ছিলে তুলে নিয়ে যেত। আব্দুর রহমান এবার চেঁচিয়ে বলছে, ব খোদা সপুর্দমত সাহেব, ব খোদা সপুর্দমত। প্রোপেলার ভীষণ শব্দ করছে। আব্দুর রহমান তারস্বরের চিৎকার প্লেনের ভেতর থেকে শুনতে পাচ্ছি। হাওয়াই জাহাজ জিনিসটাকে আব্দুর রহমান বড্ড ডরায়, তাই খোদা তালার কাছে সে বারবার নিবেদন করছে, আমাকে সে তাঁরই হাতে সঁপে দিয়েছে। প্লেন চলতে আরম্ভ করেছে। শেষ শব্দ শুনতে পেলাম, সপুর্দমত। আফগানিস্তানে আমার প্রথম পরিচয়ে আফগান আব্দুর রহমান। শেষ দিনে সেই আব্দুর রহমান আমায় বিদায় দিল। উৎসবে, ব্যসনে, দুর্ভিক্ষে, রাষ্ট্রবিপ্লবে এবং এর শেষ বিদায়কে যদি শ্মশান বলি, তবে আব্দুর রহমান শ্মশানেও আমাকে কাঁদ দিল। স্বয়ং চাণক্য যে কটা পরীক্ষা উল্লেখ করে আপন নির্ঘণ্ট শেষ করেছেন, আব্দুর রহমান সব কটাই উত্তীর্ণ হলো। তাকে বান্ধব বলবো না তো কাকে বান্ধব বলবো? বন্ধু আব্দুর রহমান, জগৎ বন্ধু তোমার কল্যাণ করুন। মৌলানা বললেন, জানালা দিয়ে বাইরে তাকাও, বলে আপন সিটটা আমায় ছেড়ে দিলেন। তাকিয়ে দেখি দিক দিগন্ত বিস্তৃত শুদ্ধ বরফ, আর এরোফিল্ডের মাঝখানে আব্দুর রহমানই হবে, তার পাগড়ির ন্যাজ মাথার উপরে তুলে দুলিয়ে দুলিয়ে আমাকে বিদায় জানাচ্ছে।
বহুদিন ধরে সাবান ছিল না বলে আব্দুর রহমানের পাগড়ি ময়লা, কিন্তু আমার মনে হলো চতুর্দিকের বরফের চেয়ে শুভ্রতর আব্দুর রহমানের পাগড়ি, আর শুভ্রতর আব্দুর রহমানের হৃদয়। আমানুল্লাহর সিংহাসন উদ্ধার করতে না পেরে আফগানিস্তান ত্যাগ করতে বাধ্য হন। ইতালির রাজা তাঁকে স্বরাজ্যে আশ্রয় দেন। মুইনুস সুলতানে ইরানে আশ্রয় গ্রহণ করেন। আমানুল্লাহর হয়ে যে সেনাপতি ইংরেজের সঙ্গে আফগান স্বাধীনতার জন্য লড়েছিলেন তার নাম নাদির শাহ। তিনি বিপ্লবের সময় ফ্রান্সে ছিলেন। পরে পেশোয়ার এসে সেখানকার ভারতীয় বণিকদের অর্থ সাহায্য এবং আপন শৌর্যবীর্য দ্বারা কাবুল দখল করে বাদশাহ হন। বাচ্চাকে সঙ্গীন দিয়ে মারা হয়, পরে ফাঁসি কাঠে ঝোলানো হয়। এসব আমি খবরের কাগজে পড়েছি। দেশে এসে জানতে পারলুম আমার আত্মীয় কেন্দ্রীয় পরিষদের সদস্য মরহুম মৌলভী আব্দুল মতিন চৌধুরীর উষ্মা দর্শনে ভারত সরকার স্যার ফ্রান্সিসকে আদেশ বা অনুরোধ করেন আমাকে দেশে পাঠাবার বন্দোবস্ত করে দেওয়ার জন্য। আমি কাবুল ছাড়ার কয়দিন পরেই ব্রিটিশ লেগেশন বহু অসহায় ভারতীয়কে কাবুলে ফেলে ভারতবর্ষে চলে আসেন। এই বীরত্বের জন্য স্যার ফ্রান্সিস অল্পদিন পরেই খেতাব ও প্রমোশন পেয়ে ইরাকে বদলি হন। মৌলানা জিয়াউদ্দিন ভারতবর্ষে ফিরে শান্তিনিকেতনের অধ্যাপকের কর্মগ্রহণ করেন। তিনি বহু গবেষণামূলক প্রবন্ধ লিখেন। ফার্সিতে লেখা ব্রজভাষার একখানা প্রাচীন ব্যাকরণ প্রকাশ তার অন্যতম, এবং গুরুদেবের অনেক কবিতা উত্তম ফার্সিতে অনুবাদ করেন। অত্যন্ত পরিতাপের বিষয়, তিনি অল্প বয়সে মারা যান। তার অকাল মৃত্যু উপলক্ষে শান্তিনিকেতনের শোকসভায় গুরুদেব আচার্যরূপে যা বলেন তার অনুলিপি প্রবাসীতে প্রকাশিত হয়। রবীন্দ্র রচনাবলীর ৪র্বিংশ খণ্ডে অনুলিপিটি পুনর্মুদ্রিত হয়েছে। গুরুদেব রচিত মৌলানা জিয়াউদ্দিন কবিতাটি এখানে বিশ্বভারতীয় অনুমতি অনুসারে ছাপানোটা যুক্তিযুক্ত মনে করলুম। মৌলানা জিয়াউদ্দিন। কখনো কখনো কোনো অবসরে নিকটে দাঁড়াতে এসে এই যে বলেই তাকাতেম মুখে, বসো বলিতাম হেসে। ২-৪টি হতো সামান্য কথা, ঘরের প্রশ্ন কিছু, গভীর হৃদয় নীরবে রহিত হাসি তামাশার পিছু। কত সে গভীর প্রেম সুনিবিড় অকথিত কত বাণী, চিরকাল তরে গিয়েছি যখন আজিকে সে কথা জানি। প্রতি দিবসের তুচ্ছ খেয়ালে সামান্য যাওয়া আসা, সেটুকু হারালে কতখানি যায় খুঁজে নাহি পায় ভাষা। তব জীবনের বহু সাধনার যে পণ্য ভার ভরি, মধ্যদিনের বাতাসে ভাসালে তোমারই নবীন তরী। যেমনই তা হোক, মনে জানি তার এতটা মূল্য নাই, যার বিনিময়ে পাবে তব স্মৃতি আপন নিত্য ঠাঁই। সে কথা সরি বারবার আজ লাগে ধিক্কার প্রাণে, অজানা জনের পরম মূল্য নাই কি গো কোনোখানে। এ অবহেলার বেদনা বোঝাতে কোথা হতে খুঁজে আনি, ছুরির আঘাত যেমন সহজ তেমন সহজ বাণী। কর কবিত্ব, কর বীরত্ব, কর অর্থের খ্যাতি, কেহ বা প্রজার সুহৃদ সহায়, কেহ বা রাজার জ্ঞাতি। তুমি আপনার বন্ধুজনেরে মাধুর্যে দিতে সাড়া, ফুরাতে ফুরাতে রবে তবু তাহা সকল খ্যাতির বাড়া। ভরা আষাঢ়ের সে মালতীগুলি আনন্দ মহিমায়, আপনার দান নিঃশেষ করি ধুলায় মিলায়া যায়। আকাশে আকাশে বাতাসে তাহারা আমাদের চারিপাশে, তোমার বিরহ ছড়ায় দিয়েছে সৌরভ নিঃশ্বাসে। নবজাত। তামা মসুদ।